ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার হিরো লু ইয়েনচিংকে দেখতে পাই, যে একটা ক্লাবে যাচ্ছিল। তাকে ক্লাবে আসতে দেখে ওখানকার দুজনের ওয়েটের মধ্যে একজন বলে, আরে উনি তো লু ফ্যামিলির প্রিন্স, আজ রাতে হঠাৎ আমাদের ক্লাবে কেন এলেন তিনি? অন্যজন বলে, উনি এর আগে এখানে আসেননি। প্রথমজন বলে, না, উনি কখনোই মেয়েদের সংস্পর্শে আসেন না। তখন ওখানে এই ড্রামার হিরোইন লাইজি চলে আসে। সে নেশাগ্রস্ত ছিল। লাইজি সোজা চলে যায় লু ইয়েনচিং এর কাছে এবং তাকে কিস করতে থাকে। এরপর আমরা তাদেরকে একটা রুমে ইন্টিমেট অবস্থায় দেখতে পাই। তখন হঠাৎই টিভিতে নিউজ দেখা যায় লাইজিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে তার বাবা মায়ের আসল মেয়ে না। এই খবর দেখে লাইজির সবকিছু মনে পড়ে যায়। তাকে তার বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি তার ফিয়ন্সিও তাকে বিয়ে করতে না করে দিয়েছে, এবং লাইজির জায়গায় সে ঝিয়ানছি নামের একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। মেয়েটি তাদের ফ্যামিলির আসল মেয়ে হওয়ার অ্যাক্টিং করছিল। সারারাত লাইজি আর লু ইয়েনচিং অনেক এনজয় করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে লাইজি নিজেকে নগ্ন অবস্থায় দেখে ঘাবড়ে যায়। সে দেখে তার পাশে লু ইয়েনচিংও রয়েছে। তাকে দেখে লাইজির মনে পড়ে লু ইয়েনচিং তার স্কুলের বেস্ট ফ্রেন্ড ছিল। লাইজি ওকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে আমার সাথে কি করেছো? লু ইয়েনচিং লাইজির কাছে এসে তার কাঁধের আর বুকের দাগ দেখিয়ে বলে, এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? লাইজি বলে, এসব আমি করেছি। ধীরে ধীরে লাইজির সবকিছু মনে পড়ে গেলে সে খুবই লজ্জা পেয়ে যায়। লু ইয়েনচিং লাইজিকে বিয়ের প্রপোজাল দেয়, কারণ তার ফ্যামিলিতে বিয়ের আগে শারীরিক সম্পর্কের কোনো নিয়ম নেই। আর গত রাতে লাইজির জোর জবরদস্তিতে লু ইয়েনচিং এর সাথে নাইট স্পেন্ড করেছে। হঠাৎ লাইজির কাছে তার ফ্রেন্ড শিয়া ফোন করে। সে লাইজিকে বলে, তুমি কোথায়? জানো এদিকে কি হয়েছে? তুমি তো ভাইরাল হয়ে গেছো। লাইজি বলে, কেন, কি হয়েছে? শিয়া বলে, জিয়াংছিও তোমার নামে ইন্টারনেটে ভুল নিউজ ছড়িয়ে দিয়েছে। লাইজি বলে, বাদ দাও, এতে আমার কিছুই হবে না। আমি ওর লাইফের সাথে আর কোনো রকমভাবে লেনাদেনা রাখতে চাচ্ছি না। আমি কোনো নেগেটিভ পাবলিসিটি চাই না। পরের সিনে আমরা লাইজিকে একটা ডান্স একাডেমিতে যেতে দেখতে পাই। সেখানে তাকে দেখে ওখানকার মেয়েরা নিজেদের মধ্যে বলতে থাকে, আরে এটা ওই মেয়েটা না যে রিসেন্টলি ভাইরাল হয়েছে? হ্যাঁ, ওই তো। লাইজি সোজা ঢুকে যায় ওনারের কেবিনে, যেখানে একাডেমির ওনার আর লাইজির ডান্স টিচারও ছিল। ওনার লাইজির নামে বাজে কথা বলতে থাকলে টিচার বলে, লাইজি মোটেও এমন মেয়ে না, আমি ওকে ভালোভাবেই চিনি। ওনার বলে, আমি এত কিছু শুনতে চাই না, ওকে নিজ থেকেই এই একাডেমিতে ইস্তফা দিতে হবে। তখন লাইজির রুমের ভেতরে সে জোর গলায় বলে, আমি ইস্তফা দিব না, আমি যেভাবেই হোক আমার নামে আসা এই মিথ্যা অপবাদ দূর করেই ছাড়ব। এই বলে লাইজি ওখান থেকে চলে যায়। বাইরে এসে লাইজি দেখে ফু ইয়ানজি ওখানে দাঁড়িয়ে আছে। সে লাইজির সাথে কথা বলতে এলে পর্যন্ত পান। নেক্সট টাইম আমার কাছে আসার চেষ্টা করলে আমি তোমার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করে দেব, আমাকে চেনো না তুমি। ফু ইয়ানজি লাইজিকে কনভিন্স করার চেষ্টা করলে লাইজি আরও রেগে যায় এবং ওখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই ওখানে একজন মহিলা এসে লাইজির উপর এক বালতি পানি ছুঁড়ে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার মেয়ে ঝিউয়ের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ঢোকার? মূলত এই মহিলা হলো ইয়ানজির হবু শাশুড়ি। ফু ইয়ানজি এগিয়ে গিয়ে লাইজিকে তার রুমাল দিয়ে বলে, মাথা মুছে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। এ কথা শুনে লাইজি আরও রেগে যায় এবং উল্টাপাল্টা বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ওখানে লু ইয়েনচিং চলে আসে এবং তার নিজের কোট দিয়ে লাইজিকে কভার করে নেয়। লু ইয়েনচিং দেখে ফু ইয়ানজি বলে, তুমি এখানে কি করছো? তখন লু ইয়েনচিং রেগে গিয়ে ফু ইয়ানজির চোখে চোখ রেখে বলে, গত 20 বছর ধরে লাইজি তোমাকে তার সবচেয়ে মূল্যবান সম্পদের মতো করে আগলে রেখেছে, কাউকে তোমার সম্পর্কে একটা কথাও বলতে দেয়নি। আর আজ যখন ওর উপর কেউ এসে পানি ঢেলে দিল তখন তুমি কিছুই বলতে পারলে না। ফু ইয়ানজি বলে, এটা আমাদের ভেতরকার ব্যাপার, এর ভেতর তোমার ঢোকার কোনো প্রয়োজন নেই। এরপর যে মহিলা লাইজির উপর পানি ছুঁড়েছিল সে ইয়ানচিকে হুমকি দিতে থাকে। ইয়ানচিং বলে, আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম। ইয়ানচিং তার গার্ডসদের বলে, ওকে পুলিশের হাতে তুলে দাও। এরপর ইয়ানচিং লাইজিকে বলে, তুমি কার সাথে যেতে চাও? লাইজি ইয়েনজির দিকে যেতে থাকলে ইয়েনজি বলে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। কিন্তু লাইজি ওর সাথে না গিয়ে বরং ওকে একটা থাপ্পড় মারে আর বলে, আজ থেকে তোমার সাথে আমার সবকিছু শেষ। এই বলে লাইজি ইয়েনচিং এর সাথে গাড়িতে উঠে যায়। তারা দুজন ম্যারেজ বুড়েতে চলে যায়। নেক্সট সিনে লাইজিকে ডান্স প্র্যাকটিস করতে দেখা যায়। তখন ওখানে তার ফ্রেন্ড শিয়া এসে বলে, কতক্ষণ হয়ে গেছে, তুমি এখনো প্র্যাকটিস করছো? আর ওদিকে জ্যাং ঝিইউ তোমার ব্যাপারে বাজে কথা ছড়িয়ে বেড়াচ্ছে আর লাইভেও চলে গেছে। শিয়া লাইজিকে ঝ্যাং ঝিইউ এর লাইভ টেলিকাস্ট দেখিয়ে বলে, এটা তোমার জন্য একটা থাপ্পড়ের মতো, তুমি কিভাবে ওকে জবাব দেবে? তখন লাইজি শিয়াকে তার ম্যারেজ সার্টিফিকেট দেখায়, যেটা দেখে শিয়া শকড হয়ে যায় এবং বলে, তুমি বিয়ে করে ফেলেছো? কবে আর কার সাথে? সত্যি করে বলো।
লাইজি বলে খুব শীঘ্রই জেনে যাবে, আমি এখন যাই, কারোর সাথে ডিনারে যেতে হবে আমার। ডিনারে লু ইয়েনচিং লাইজিকে একটা গিফট দেয়। লাইজি যখনই গিফট বক্সটা খোলে সে দেখে সেখানে একটা খুবই কিউট ক্রাউন রয়েছে। লাইজি এটা দেওয়ার কারণ জিজ্ঞেস করলে ইয়েনচিং বলে এই মুকুট হলো পজিটিভিটির প্রতীক, এটা তোমার ভেতর থেকে সব ধরনের সিক্সটিসিটি দূর করে দেবে এবং সামনের শোতে তুমি উইন হবে। অন্যদিকে ফু ইয়ানজে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তুমি কি জানতে পেরেছ যে লাইজি কাকে বিয়ে করেছে? অ্যাসিস্ট্যান্ট বলে তেমন কিছুই জানা যায়নি, তবে কয়েকজন তো বলছে ওই ম্যারেজ সার্টিফিকেটটাই ফেক। ফু ইয়ানজে বলে আমার বিশ্বাস ও এসব আমাকে জেলাস ফিল করানোর জন্যই করছে। এরপর আমরা শোয়ের সিন দেখতে পাই, যেখানে শুরুতে স্টেজে জিয়াং জিউ আসে। তাকে দেখে সবাই তার অনেক প্রশংসা করতে থাকে। এদিকে জিয়াং জিউ মনে মনে ভাবতে থাকে লাইজি হয়তো মিথ্যা কথা বলেছে যে ওর হাজবেন্ড আছে আর এখানে আসতে চলেছে, হয়তো নিজেও আজ এখানে আসবে না। আর ঠিক তখনই ওখানে লাইজির এন্ট্রি হয়, আর সাদা ড্রেস এবং ক্রাউনে তাকে পুরো কুইনের মতো লাগছে। লাইজিকে দেখে সবাই হতবাক হয়ে যায়। জিয়াং জিউ বলে এই মুকুটটা তো দেখে অনেক দামি মনে হচ্ছে, কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়ার পর লাইজি এটা কিভাবে কিনলো? তার মানে এটা ফেক। এটা শুনে লাইজি বলে এটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে। একথা শুনে দর্শকরা কনফিউশনে পড়ে যায় যে লাইজি ফু ইয়েনচিংয়ের কথা বলছে নাকি অন্য কারো কথা। তখন হঠাৎই স্ক্রিনে লু ইয়েনচিং এর হাফ ফেস দেখানো হয়, যেটা দেখে সবাই ভাবতে শুরু করে ওটা হয়তো ফু ইয়ানজে। ওদিকে লু ইয়ানচিংকে প্রশ্ন করা হয় আপনি আপনার ওয়াইফকে কতদিন ধরে চেনেন এবং কতটা পরিমাণ ভালোবাসেন? ইয়েনচিং সরাসরি বলে দেয় আমি ওকে ছোটবেলা থেকেই জানি এবং আমি ওকে এতটাই ভালোবাসি যে ও যা বলবে আমি তাই করতে রাজি আছি। একথা শুনে অন্যরা ভাবতে থাকে ফু ইয়ানজে তো লাইজিকে ছোটবেলা থেকে চিনত না, এটি কি সত্যি লাইজির হাজবেন্ড? এরপর জিয়াং জিয়াং আর ইউ লাইজির মধ্যে একটা কম্পিটিশন হয়, যেখানে তাদেরকে তাদের পার্টনার সম্পর্কিত 3টা ছবি দেখানো হয় এবং তাদের পার্টনার সম্পর্কে কিছু বলতে হয়। লাইজি খুব সহজেই ছবি সিলেক্ট করে তার পার্টনারের ব্যাপারে বলে দেয়, কিন্তু জিয়াং জিয়াং ইউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে তার পার্টনারের ব্যাপারে তেমন কিছুই জানত না। এরপর লাইজি ওখান থেকে চলে আসে একটা রুমে, যেখানে আসার পর সে কিডন্যাপড হয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় রিবন দিয়ে বেঁধে দেওয়া হয়। মূলত এটাও এই গেমের একটা অংশ। এরপর রুমে হাত চোখ বাঁধা অবস্থায় আসে লু ইয়েনচিং। এখন তাকে তার মুখের সাহায্যে তার পার্টনারের শরীরের বিভিন্ন জায়গায় থাকা রিবন খুলতে হবে। তাদের এসব দৃশ্য বড় স্ক্রিনে দেখানো হয়। লু ইয়েনচিং একে একে সব রিবন তার মুখ দিয়ে খুলতে থাকে। মুখের রিবন খুলতে গিয়ে তাদের মধ্যে কেস হয়ে যায়। দর্শকরা তাদেরকে দেখে খুবই লজ্জা পেয়ে যায়। সবশেষে লু ইয়েনচিং এর ফেস রিফিল হয়ে যায়। স্ক্রিনে তাকে দেখানো হয় সে তার নিজের পরিচয় দেয়, আমি লু ফ্যামিলির প্রিন্স লু ইয়েনচিং। ইয়েনচিং একটা অ্যানাউন্সমেন্ট করে, আর সেটা হলো দর্শকদের মধ্যে যারা যারা লাইজির ডান্স দেখেছে তারা সবাই ইয়েনচিং এর কোম্পানির সকল রেস্টুরেন্টের একটি ফ্রি মিল পাবে, তবে তাদেরকে অবশ্যই লাইজির ফ্যান হতে হবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়। পরের দিনে লাইজিকে তার ফ্রেন্ড শিয়া শিয়া কল করে বলে তুমি শুধু এটা কেন বলেছিলে যে ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল? ও তো তোমাকে পছন্দও করত। স্কুল টাইমে যখন তোমার পিরিয়ড হয়েছিল আর তুমি ঠান্ডা পানি খেতে পারছিলে না, ও নিজে তোমার জন্য রুম টেম্পারেচারে অরেঞ্জ জুস এনে দিয়েছিল। সেদিন কোনো জুসই গরম ছিল না, সব জায়গায় ঠান্ডা জুস ছিল। তাহলে ওটা কোথা থেকে এনেছিল? এত এফোর্ট সে কেন দিয়েছিল? ধীরে ধীরে লাইজির সবকিছু মনে পড়তে থাকে। নেক্সট সিনে ফু ইয়েনজে আর লু ইয়েনচিং এর মধ্যে ঝামেলা শুরু হয়। ফু ইয়েনজে বলে সত্যি তো এটাই যে ও তোমাকে শুধুই একজন ফ্রেন্ড হিসেবে দেখে, কিন্তু তুমি তো এটাকে নিজের স্বার্থে ব্যবহার করলে। লু ইয়েনচিং বলে লাস্ট টাইমের পাঞ্চের কথা বোধহয় ভুলে গেছো। ফু ইয়েনজে রেগে গিয়ে বলে আমার আগেই বোঝা উচিত ছিল যে তুমি স্কুল টাইম থেকেই ওকে পছন্দ করতে, আর এখনো তুমি ওকেই ভালোবাসো। এরপর লু ইয়েনচিং বলে ওর চয়েস তো সবসময় আমিই ছিলাম, আমি তোমাকে একটা ওয়ার্নিং দিতে চাই, ওর ভ্যালু বোঝা শেখো। যদি তুমি ওকে সেটা দিতে না পারো যেটা ও চায় তাহলে চলে যাও এখান থেকে। ফু ইয়ানজে বলে দাঁড়াও, লাইজি তোমাকে বিয়ে করেছে, সেটাও শুধু আমাকে জেলাস ফিল করানোর জন্য। শেষে গিয়ে ও ঠিকই আবার আমার কাছেই ফিরে আসবে। পরের সিনে হোস্ট বলে এবার টিস্যু পেপার গেম হবে, যেখানে মেল আর ফিমেল গেস্টকে মুখ দিয়ে টিস্যু পেপার ছিঁড়তে হবে। যে সবচেয়ে ছোট পিস বাঁচাতে পারবে সেই হবে আমাদের নেক্সট ট্যুর গাইড। রুলস শুনে লাইজি ইয়েনচিংকে বলে ছেড়ে দাও, আমরা হেরে যাব। জিয়াং জ্যাং ইউ বলে দেখে নিও, এই গেমে তো আমি আর ফু ইয়ানজিই জিতব। লাইজি এটাকে চ্যালেঞ্জ ভেবে নেয়। লাইজি আর লু ইয়েনচিং প্ল্যান বানিয়ে নেয় কিভাবে তারা এই গেমে জিতে যাবে। এরপর গেম স্টার্ট হয়। প্রতিযোগীরা একে অপরের মুখ থেকে টিস্যু ছিঁড়তে থাকে। সবশেষে লু ইয়েনচিং লাইজির মুখ থেকে টিস্যুর ছোট্ট একটা অংশ ছিঁড়ে নেয়। সাথে সাথেই হোস্ট তাদেরকে উইনার অ্যানাউন্স করে। এটা দেখে জিয়াং জ্যাং ইউ খুব রেগে যায়। হোস্ট ইয়েনচিংকে ট্যুর গাইডের দায়িত্ব দিয়ে দেয় এবং বলে
আরও একটা টাস্ক বাকি আছে, এটা আপনার খুবই পছন্দ হবে। টাস্কটা হলো আপনার ওয়াইফকে সানস্ক্রিন ক্রিম লাগাতে আপনাকে হেল্প করতে হবে। এরপর আমরা লু ইয়েনচিং আর লাইজিকে গাড়িতে দেখতে পাই। লাইজি গাড়ি থেকে নামতেই যাবে, ঠিক তখনই সে দেখে বাইরে প্রচুর রোদ, এদিকে তার কাছে কোনো ধরনের প্রোটেকশন নেই। লু ইয়েনচিং তখন তার পকেট থেকে সানস্ক্রিন ক্রিম বের করে লাইজিকে লাগিয়ে নিতে বলে। এটা দেখে লাইজি শকড হয়ে যায় আর বলে, তোমার কাছে সানস্ক্রিন ক্রিম কিভাবে এলো? ইয়েনচিং বলে, ছেলেরা কি এগুলো ইউজ করতে পারে না? লাইজি বলে, অবশ্যই পারে। লাইজি তার স্ক্রিন এটা লাগিয়ে দেয়, কিন্তু পিঠ পর্যন্ত তার হাত যাচ্ছিল না। লু ইয়েনচিং বলে, আমি তোমার পিছে লাগিয়ে দেব? একথা শুনে লাইজি খুবই লজ্জা পায় আর বলে, হ্যাঁ লাগিয়ে দাও। এরপর ইয়েনচিং লাইজির পিঠে খুব যত্ন সহকারে সানস্ক্রিন লাগিয়ে দেয়। নেক্সট সিনে লু ইয়েনচিং লাইজিকে বলে, আজকের দিনটা আসলেই অনেক সুন্দর, কিছুটা ঠান্ডাও আছে অবশ্য। এই নাও মিল্ক টি খাও, ভালো লাগবে। লাইজি খেয়ে বলে, এটা সত্যিই খুব ভালো লাগছে। লু ইয়েনচিং আর লাইজিকে 1 কাপ মিল্ক টি খেতে দেখে জিয়াংজি ইউ ফু ইয়েনচেকে বলে, আমারও মিল্ক টি চাই। ফু ইয়েনচে তখন রেগে বলে, পারলে নিজে গিয়ে নিয়ে নাও, আমাকে কেন বলছো? জিয়াংজি ইউ বলে, অনেকক্ষণ ধরে হাঁটছি, পা আর চলছে না, আমি মিল্ক টি খাবো, এনে দাও না প্লিজ। ফু ইয়েনচে বলে, এসব বন্ধ করো জিইউ, আমি ফু স্টাইলের ফিউচার ওনার, আর এত মানুষের ভেতর আমি একটা মেয়ের জন্য মিল্ক আনবো? লাইজি তো কখনোই এসব চাইতো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। তাদের দুজনের মধ্যে ঝগড়া শুনে দুজন ক্যামেরাম্যান একে অপরের সাথে কথা বলতে শুরু করে। প্রথমজন বলে, আরে ওনার সমস্যা কি, 1 কাপ মিল্ক টি আনলে কি এমন অসুবিধা হয়েছে তো? অন্যজন বলে, ওনারা তো অপরিচিত মানুষের চেয়েও খারাপ ব্যবহার করছেন। প্রথমজন বলে, ঠিক বলেছ, আমার তো মনে হচ্ছে ফু ইয়েনচে জিয়াংজিকে পছন্দই করে না। ফু ইয়ানচে রাগ করে আগে যেতে থাকলে জিইউ দৌড়ে তার পাশে যায় আর হাত ধরে বলে, ঠিক আছে মিস্টার ইয়ানচে, আমি আর কিছুই বলছি না, রাগ করবেন না প্লিজ। লাইজি সবাইকে উদ্দেশ্য করে বলে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঘুরছি, সম্ভবত সবারই ক্ষুধা লেগেছে। এই এরিয়ায় একটা ফেমাস নাইট মার্কেট আছে, আমরা ওখানেই খেতে চাই। জিয়াংজিও বলে, নাইট মার্কেট বাদ দাও, আমার তো মনে হয় ওখানকার খাবার হাইজেনিক হবে না। আমি শুধু সবার স্বাস্থ্যের কথা ভেবেই বললাম, তাছাড়া কিছু না। তখন অন্য একটা মেয়ে জিইউকে বলে, আমি শুনেছি জিয়াং ফ্যামিলিতে যাওয়ার আগে তুমি ওই নাইট মার্কেটে কাজ করতে, তাই না? তখন তো তুমি ওখানকার খাবার নিশ্চয়ই খেয়েছো। আমার তো মনে হয় না যে ওখানে খেলে আমাদের কিছু হতে পারে, কারণ তোমাকে তো একদম ঠিক লাগছে। লাইজি জিইউকে বলে, তোমার যেতে ইচ্ছে না করলে যেও না, অসুবিধা নেই। জিইউ বলে, আমি সেটা বলতে চাইনি, আসলে আমি একটা রাশিয়ান রেস্টুরেন্ট দেখেছিলাম, ওখানেই যাওয়ার কথা ভাবছিলাম। লাইজি বলে, তুমি নিশ্চয়ই নাট ক্র্যাকার রেস্টুরেন্টের কথা বলছো, তাই না? জিয়াংজিও বলে, হ্যাঁ ওটাই, আমি জাস্ট সবাইকে একটা বেটার এনভায়রনমেন্ট দিতে চাচ্ছিলাম। এরপর তারা সবাই ওই রাশিয়ান রেস্টুরেন্টে খেতে চলে যায়। আলিশানের রেস্টুরেন্টটা দেখে সবাই খুব খুশি হয়। জিও বলে, আজ আমি ট্রিট দেব সবাইকে। তারা আসা মাত্রই রেস্টুরেন্টের একজন ওয়েটার এসে তাদেরকে ওয়েলকাম করে এবং তাদেরকে তাদের সিট দেখিয়ে বসতে বলে। ওয়েটার মেনু দেখিয়ে তাদেরকে খাবার অর্ডার করতে বলে। লাইজি বলে, আচ্ছা ঠিক আছে, আজ তাহলে চাইনিজ ব্যক্তির রাশিয়ান ফুড টেস্ট করে দেখা যাক। এটাতে জিয়াংজিওর ট্রিট, তাই না? জিয়াংজিও বলে, হ্যাঁ হ্যাঁ আমারই। তখন লু ইয়েনচিং ওয়েটারকে জিজ্ঞেস করে, এখানে তৈরি সব খাবারের উপকরণ রাশিয়া থেকে ইম্পোর্ট করা হয়? সে বলে, হ্যাঁ এগুলো রাশিয়া থেকেই আসে। লু ইয়েনচিং বলে, তুমি মিথ্যে বলছো, আমাদের দেশে রাশিয়া থেকে মিট আনা অনেক আগেই ব্যান হয়েছে। অন্য কাপলরাও ইন্টারনেটে বিষয়টা সার্চ করে জানতে পারে লু ইয়েনচিং একদম ঠিক বলছে। ওয়েটার বলে, আমি এক্ষুনি আমার বসকে ডাকছি, উনি রাশিয়ান, আমি না। ওনার এখানে এলে লাইজি তার সাথে রাশিয়ান ভাষায় কিছু কথা বলার চেষ্টা করে, কিন্তু ওনার তার কোনো কথাই বুঝতে পারে না। ওখানে থাকা একটা মেয়ে তার ফোনে লাউডস্পিকারে ট্রান্সলেট অন করে দেয়, যার ফলে প্রমাণিত হয় যে লাইজি রাশিয়ান ভাষায় যা বলছিল সব ঠিক, কিন্তু ওনারের সব কথাই ছিল ভুল। প্রতারক প্রমাণিত হয়ে ওনার উপায় পেয়ে তার ভুল স্বীকার করে আর বলে, সরি আমি রাশিয়ান না, আমি নর্থ ইস্টের। লাইজি আর লু ইয়েনচিং মিলে এই ফেক রাশিয়ান হোটেলের পর্দা ফাঁস করে দেয়। হঠাৎই লাইজির কাছে তার মায়ের কল আসে। সে মূলত লাইজির রিয়েল মা ছিল না, সে জিয়াংজিওর মা ছিল। লাইজি তার মায়ের কল দেখে খুবই খুশি হয়, কিন্তু ওখানে ঠিকমতো নেটওয়ার্ক ছিল না। তাই লাইজি ছুটতে ছুটতে বাইরে চলে যায় তার মায়ের সাথে কথা বলার জন্য। লাইজির মা বলে, আমি তোমাকে কল করেছি ওয়ার্নিং দেওয়ার জন্য, শোতে আমার মেয়েকে একদম ডিস্টার্ব করো না, না হলে কিন্তু এর ফলটা ভালো হবে না বলে দিলাম। লাইজি বলে, জিয়াং ফ্যামিলি আমাকে 24 বছর লালন পালন করেছে, তার জন্য আমি জিয়াং ফ্যামিলির কাছে কৃতজ্ঞ, কিন্তু জিও যা করেছে ওকে তার শাস্তি পেতেই হবে, তোমাদের ঋণ না হয় আমি অন্যভাবে মিটিয়ে দেব। এই বলে লাইজি ফোন রেখে দেয় আর কাঁদতে থাকে। এরপর ওখানে লু ইয়েনচিং আসছে আর লাইজির চোখ মুছে দেয়। লাইজি বলে, আমাকে দেখে উপহাস করতে এসেছো? লু ইয়েনচিং বলে, আমাকে কি তোমার এতটাই খারাপ মনে হয়?
লু ইয়েনচিং নিচে বসে লাইজির পায়ের চোট দেখে বলে, ব্যথা করছে? লাইজি বলে, না, আমি ঠিক আছি। লু ইয়েনচিং বলে, ঠিক নেই, এখানে বসো, আমি দেখছি। লু ইয়েনচিং লাইজির পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর সে লাইজিকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসায়। লাইজি খুবই লজ্জা পায়। গাড়ির সিট বেল্ট লাগিয়ে দেওয়ার সময় লু ইয়েনচিং বলে, এত লজ্জা পাচ্ছ কেন? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছ? লাইজি কিছুই বলে না। পরের দিনে লু ইয়েনচিং লাইজিকে কোলে নিয়ে রুমে চলে আসে এবং ওকে বেডে শুয়ে দেয়। সে বলে, রুমের দরজা খোলা রেখো, ঠিক 1 ঘন্টা পর তোমার পায়ে আইস কিউব লাগাতে হবে, তবেই ওটা ঠিক হবে। লাইজি বলে, আচ্ছা ঠিক আছে। লু ইয়েনচিং যখন লাইজির রুম থেকে যেতে যাবে তখন লাইজি বলে, গুড নাইট। লু ইয়েনচিং পেছনে ফিরে লাইজিকে দেখে এবং হঠাৎই এসে লাইজিকে কিস করে বলে, গুড নাইট মিসেস লু। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই লাইজি দেখে তার পায়ের নিচে একটা বালিশ রাখা, যেটা দেখে লাইজি খুবই খুশি হয়, কারণ ওটা লু ইয়েনচিং রেখেছে। হঠাৎই দরজায় লু ইয়েনচিং নক করে। লাইজি দ্রুত বিছানা থেকে নেমে ঠোঁটে লিপস্টিক দিয়ে কাঁধে হালকা পারফিউম লাগিয়ে দরজা খুলে দেয়। লাইজি ইয়েনচিংয়ের দিকে একটা সিডিউসিং লুক দেয়, কিন্তু ইয়েনচিং লাইজির নাইটি তার কাঁধের নিচে নামানো দেখে সেটা ঠিক করে দেয় আর বলে, দ্রুত রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে চলে এসো, আর হ্যাঁ, ড্রেস ঠিক মতো পরো, না হলে ঠান্ডা লেগে যাবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। লাইজি যখনই নিচে আসে, জিয়াং জিউ তার কাছে আসে আর তার হাতের রিং শো অফ করতে থাকে। লাইজি মুচকি হেসে বলে, হ্যাঁ, তোমার রিংটা সুন্দর। জিয়াং জিউ বলে, এটা আমাকে ফুইয়েনজে গিফট করেছে। লাইজি বলে, ও আচ্ছা, এই জন্য তো এটাকে কেমন চেনা চেনা লাগছে। ফুইয়ানজি এটা প্রথমে আমাকে দিয়েছিল, আর এখন ওটাকে কিছুটা কাস্টমাইজ করে ও তোমাকে দিয়েছে, আর তোমাকে বলেছে এটা নতুন রিং। এটা শুনে জিইউ ইয়ানজেকে বলে, লাইজি যা বলেছে সেটা কি সত্যি? ফুইয়ানজে লাইজিকে উদ্দেশ্য করে বলে, লাইজি, তুমি কোনো নিউ ট্রিক অ্যাপ্লাই করার চেষ্টা করো না, আমি জিউয়ের সাথে অনেক ভালো আছি। লাইজি বলে, আমার কাছে ইয়েনচিংয়ের মতো একজন হাজব্যান্ড থাকতে আমি কেন কোনো ট্রিক অ্যাপ্লাই করতে যাব? ইয়ানজি ইয়ানচিংকে বলে, আমার তোমাকে দেখে মায়া হচ্ছে ইয়েনচিং। লাইজি তোমাকে দিনের পর দিন শুধু ইউজ করে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। লু ইয়েনচিং তখন বিনা দ্বিধায় উত্তর দেয়, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমি লাইজির কাছে ইউজ হয়েই খুব খুশি। এরপর লু ইয়েনচিং উঠে যায় এবং বলে, আমি লাইজির জন্য একটা রিং এনেছিলাম, ভেবেছিলাম ওকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু এটাই বেস্ট টাইম ওকে গিফটটা দেওয়ার জন্য। লু ইয়েনচিং কাউকে কল করে ওখানে আসতে বলে। কিছুক্ষণ পরই একটা লোক এসে তাকে একটা বড় বক্স দেয়। ইয়েনচিং লাইজিকে বক্সটা খুলতে বলে। বক্সটা খোলা মাত্রই ওখানে অনেকগুলো রিং দেখা যায়। ওখানে থাকা একটা মেয়ে বলে, বাহ, এই রিংগুলো তো অনেক সুন্দর আর আলাদা, প্রত্যেকটাই অনেক দামি। এসব দেখে জিয়াং জিও খুবই জেলাস ফিল করতে থাকে। লাইজি মুচকে হেসে বলে, এতগুলোর কি দরকার ছিল? ইয়েনচিং বলে, আমি তোমাকে সব রঙের এক একটা রিং দিতে চেয়েছিলাম, কারণ তোমার রিংয়ের অনেক শখ। লাইজি মুচকে হেসে বলে, ঠিক আছে, এখন পশরার জন্য একটা চয়েস করে দাও। ইয়েনচিং একটা রিমক দিয়ে লাইজিকে পরিয়ে দেয়। লাইজি রিংটা দেখে বলে, আরে, এটা তো সেই রিংটা যেটা একটা এক্সিবিশনে আমার পছন্দ হয়েছিল, তুমি ওখান থেকে কিনেছো এটা? লু ইয়েনচিং বলে, হ্যাঁ, ওখান থেকেই কিনেছি এটা। পরের সিনে শো স্টার্ট হলে শোয়ের হোস্ট একজন নতুন ক্যারেক্টারকে ওখানে ওয়েলকাম করে, যার নাম কুই জিয়াও জিয়াও। তাকে দেখা মাত্রই জিয়াং জিউ তার কাছে যায় হ্যান্ডশেক করতে, কিন্তু কুই জিয়া জিয়াও তার হাত সরিয়ে দিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে এখানে আসিনি। কুই জিয়াও জিয়াও লাইজির কাছে যায় আর হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেয়। এটা দেখে লু ইয়েনচিং রেগে গিয়ে জিয়াও জিয়ার কলার ধরে ওকে সাইডে নিয়ে যায় আর বলে, কি করছো তুমি? জিয়াও জিয়াও ঠান্ডা মাথায় বলে, কিছুই না, আমি তো এখানে আমার বোনকে খুঁজতে এসেছি। জিয়াও জিয়ার কথা শুনে ধীরে ধীরে ইয়েনচিং তার হাত জিয়াও জিয়ার কলার থেকে সরিয়ে নেয়। জিয়াও জিয়াও বলে, আমি জানতে পেরেছি লাইজিকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার ধারণা ও আমারই বোন। ওর নাকের পাশে একটা তিল আছে, যেটা আমার বোনেরও ছিল, এবং ওর হাসি একদম আমার মায়ের মতো। আবার লাইজির বয়সও 24, যেটা আমার বোনেরও হওয়ার কথা। এরপর জিয়াও জিয়াও লু ইয়েনচিংয়ের কাছে হেল্প চায় আর বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন, তুমি প্লিজ ওর একটা চুল এনে আমাকে দাও, আমি ল্যাবে ডিএনএ টেস্টের জন্য ওটা পাঠাবো, তাহলেই বোঝা যাবে লাইজা আমাদের ফ্যামিলির মেয়ে কিনা। মূলত লু ইয়েনচিং আর কুই জিয়াও জিয়াও অনেক পুরনো বন্ধু, তারা এই ডিএনএ টেস্টের কথা লাইজিকে বলে না। কিছুক্ষণ পর শোয়ের হোস্ট বলে, কাইন্ডলি আপনারা সবাই রেকর্ডিংয়ের জন্য চলে আসুন। এরপর রেকর্ডিং শুরু হলে হোস্ট বলে, এখন আপনাদের সবাইকে একটা চিরকুট খুঁজতে হবে, যেখানে নেক্সট মিশনের কথা লেখা রয়েছে। যে চিরকুটটি সবার আগে খুঁজে পাবে সে তার পার্টনারকে সাথে নিয়ে সামনে আসবে। কিছুক্ষণ পর লু ইয়েনচিং একটা চিরকুট খুঁজে পায় এবং লাইজিকে সেটা দিয়ে দেয়, যেখানে লেখা ছিল, আপনাকে আপনার পার্টনার সম্পর্কিত 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনাদের দুজনেরই উত্তর একই হয় তাহলে আপনারা এই মিশনে বিজয়ী হবেন। লাইজি আর লু ইয়েনচিং সামনে চলে আসে। ট্রুথ গেম শুরু হয়। হোস্ট এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করে। লাইজি আর লু ইয়েনচিং প্রত্যেকেরই সঠিক উত্তর দিতে থাকে। হোস্ট লাইজিকে জিজ্ঞেস করে,
তোমার কোন বডি পার্টটা লু ইয়েনচিং এর সবচেয়ে প্রিয়? লাইজি বলে আমার ঘাড়। লু ইয়েনচিংও একই উত্তর দেয়, কারণ লাস্ট টাইম ইন্টিমেট হওয়ার সময় লু ইয়েনচিং লাইজির ঘাড়ে কিস করেছিল। লাস্ট প্রশ্নে হোস্ট জিজ্ঞেস করে তোমার লাস্ট কবে একে অপরকে কিস করেছ? লাইজির তখন গত রাতের কথা মনে পড়ে যায় আর সে উত্তর দেয় লাস্ট নাইট। আর এরই মধ্য দিয়ে তারা মিশন কমপ্লিট করে ফেলে, যেটা দেখে ফু ইয়ানচে রেগে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লাইজি, ইয়ানচিং আর জিয়াও জিয়াওকে একসাথে দেখা যায়। লাইজি জিয়াও জিয়াওকে বলে আমি তোমাকে কি বলে ডাকবো? জিয়াও জিয়াও বলে কিছু মনে না করলে তুমি আমাকে ভাই বলে ডাকতে পারো। লাইজি কিছুটা অবাক হলে ইয়ানচিং বলে আসলে ছোটবেলায় ওর বোন হারিয়ে যায় আর ওর বোনকে কিছুটা তোমার মতোই দেখতে, তাই আর কি তোমার ভেতর ওর নিজের বোনকেই খুঁজে পায়। জিয়াও জিয়াও হালকা মাথা নেড়ে বলে হ্যাঁ ঠিক বলেছ। এরপর শো আবারও শুরু হয়। হোস্ট ইয়ানচিংকে সামনে থাকা সোফায় গিয়ে বসতে বলে। হোস্ট বলে শোয়ের এই লাস্ট সেগমেন্ট মেল গেস্টের হাতে একটা হার্টবিট কাউন্ট মিটার লাগানো হবে আর ফিমেল গেস্টকে এমন কিছু বলতে হবে যেন মেল গেস্টের হার্টবিট 120 ক্রস করে। অলরেডি মিস্টার লুয়ের হার্টবিট 105। এরপর হোস্ট লাইজিকে সামনে এসে কিছু বলতে বলে। লাইজি ইয়েনচিংকে আই লাভ ইউ বললে তার হার্টবিট 120 পার হয়ে যায়। হোস্ট বলে টাস্ক সাকসেসফুল। লু ইয়েনচিং বলে থাক আর বলতে হবে না, আমি মিথ্যে শুনতে চাচ্ছি না। লাইজি বলে এটা মিথ্যা না, আমি সত্যি বলছি এটা। একথা শুনে লু ইয়েনচিং শকড হয়ে যায় এবং খুব খুশি হয়। তারপর তারা একে অপরকে কিস করে, কিন্তু হঠাৎই নার্ভাস হয়ে গিয়ে লাইজি সরে আসে। লু ইয়েনচিং আবারও তাকে একটা ডিপ কিস করে এবং রুমে নিয়ে যায়। এক পর্যায়ে তারা ইন্টিমেট হয়। নেক্সট সিনে তাদের দুজনকে বেডে দেখা যায়। লাইজি ঘুমাচ্ছিল আর এই সুযোগে লু ইয়েনচিং লাইজির মাথায় কিস করে সেখান থেকে একটা চুল নিয়ে জিয়াও জিয়াওয়ের কাছে চলে যায়। ইয়েনচিং তাকে লাইজির চুল দিয়ে দেয় ল্যাবে পাঠানোর জন্য। পরের সিনে জিয়াও জিয়াওয়ের মা বাবাকে টেস্টের রিপোর্ট দেখার জন্য ডক্টরের চেম্বারের সামনে অপেক্ষা করতে দেখা যায়। কিছুক্ষণ পর ডক্টর রিপোর্ট নিয়ে আসে। পজিটিভ রিপোর্ট দেখে তারা খুব খুশি হয়। অন্যদিকে জিয়াও জিয়াও যায় ইয়েনচিংয়ের বাড়িতে। ইয়েনচিং রিপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়াও জিয়াও বলে এখনও কিছু জানা যায় না। আর ঠিক তখনই তার মা বাবা তাকে রিপোর্টের ছবি তুলে পাঠায়। পজিটিভ রিপোর্ট দেখে জিয়াও জিয়াও কান্না করে দেয় আর বলে লাইজি কুই ফ্যামিলির মেয়ে। জিয়াও জিয়াওকে কান্না করতে দেখে লাইজি বলে কি হয়েছে তোমার, কাঁদছো কেন? জিয়াও জিয়াও বলে এটা খুশির কান্না, আজ আমি আমার হারানো বোনকে খুঁজে পেয়েছি। লাইজি এটা শুনে খুবই খুশি হয় আর বলে বাহ, এটা তো খুশির সংবাদ, কংগ্রাচুলেশনস। লু ইয়েনচিং বলে তোমরা কথা বলো, আমার একটা কাজ আছে, আমি একটু আসছি। এই বলে ইয়েনচিং ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লাইজি আর জিয়াও জিয়াও বাইরে চলে যায় আর তাদেরকে বাইরে যেতে দেখে জিয়াং জিউ এটা দেখে জিয়াও জিউর খুব খারাপ লাগতে থাকে। আর সে ভাবে লাইজি আসলে অনেক খারাপ একটা মেয়ে, সব ছেলেকে নিজের করতে চায়। আজ সবার সামনে ওর মুখোশ খুলে দেব আমি। বাইরে এসে লাইজি জিয়াও জিয়াওকে বলে আমি জানি হারানো বোনকে ফিরে পেয়ে তুমি এখন খুবই ইমোশনাল হয়ে আছো, কিন্তু প্লিজ আমার থেকে দূরে থাকো, কারণ বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে আমার নামে অনেক বাজে ট্যাগ লাগানো হয়েছে। আমি আমার হাজব্যান্ডের কাছে লয়াল, তাই প্লিজ আমার থেকে দূরে থাকো। একথা শুনে জিয়াও জিয়াও সব সত্যি কথা বলে দেয়। সে তার ফোনে ডিএনএ রিপোর্ট দেখিয়ে লাইজিকে বলে সেই তার হারানো বোন, কুই পরিবারের মেয়ে। এইসব শুনে লাইজি খুব ইমোশনাল হয়ে যায় এবং কান্না শুরু করে। নিজের ভাইকে প্রথমবারের মতো পেয়ে লাইজি তাকে হাক করে আর এটা দেখে জিয়াং জিও ওখান থেকে সবাইকে ডেকে তাদেরকে দেখায়। প্রত্যেকেই তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। ক্যামেরাম্যান তো লাইভ ব্রডকাস্টিং করতেও শুরু করে দেয়। ফু ইয়ানচে লাইজির সম্পর্কে খারাপ কথা বলতে থাকলে জিয়াও জিয়াও দৌড়ে গিয়ে ওকে একটা ঘুষি মেরে দেয় আর বলে ও আমার বোন, ওর বিষয়ে তোমরা এমন কথা বলতে পারো না। ফু ইয়ানচে বলে ধরা পড়ার পর সবাই এমন কথাই বলে। এরপর জিয়াও জিয়াও ক্যামেরাম্যানের সামনে তার ফোনে থাকা ডিএনএ রিপোর্টটা সবাইকে দেখায়, যেটা দেখে প্রত্যেকেই শকড হয়ে যায়। পরের সিনে আমরা লাইজি আর লু ইয়েনচিংয়ের অ্যারেঞ্জ ম্যারেজ সিন দেখতে পাই। লাইজি সিঁড়ি দিয়ে নামতে থাকে, অন্যদিকে লু ইয়েনচিংয়ের চোখে কাপড় বাঁধা। লাইজি বলে চোখের কাপড় খুলো না, আমি প্রায় চলে এসেছি। হঠাৎ লাইজি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল আর ঠিক তখনই দ্রুত ইয়েনচিং চোখের কাপড় সরিয়ে লাইজিকে ধরে বাঁচিয়ে নেয়। লু ইয়েনচিং বলে তুমি ঠিক আছো? লাইজি বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর লু ইয়েনচিং লাইজিকে একটা সুইট কিস করে আর এর মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।